নমস্কার। এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা অবশ্যই লাইভ অনুষ্ঠান আসা মানেই কিন্তু আপনাদের সঙ্গে ডাক্তারবাবুদের একটা সুন্দর সুসম্পর্ক হচ্ছে, একটা কানেক্ট হচ্ছে অবশ্যই। এবং আপনারা আপনাদের শরীর সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু আপনারা বিশদভাবে জানতে পাচ্ছেন এবং আপনাদের কথাগুলোকে শেয়ার করতে পাচ্ছেন। নানান অসুস্থতা, নানান কোয়ারি থাকলে আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পাচ্ছেন এবং তারা অবশ্যই আপনাদেরকে কিন্তু নানানভাবে কিভাবে এই রোগ থেকে আপনি নির্মূল হবে বা রোগ সংক্রান্ত বিষয়ে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় সে বিষয়ে তারা কিন্তু একেবারে সুন্দরভাবে অ্যাডভাইসগুলো দিচ্ছেন। এবং অবশ্যই আজকেও কিন্তু আমরা সেইভাবেই সাজিয়েছি, তার কারণ আজকে আমাদের বিশেষ একটি টপিক রেখেছি যেটা কিন্তু ব্যথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই এই শীতের প্রকোপে কিন্তু আমাদের ব্যথার পরিমাণটা ভীষণভাবে বেড়ে যায়, শরীরের বিভিন্ন জায়গায় একটা ব্যথা উপশম আমরা করি। এই ব্যথা থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পাবো বা এই ব্যথা থেকে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে সেটা নির্মূল করা যায় বা কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় বা ব্যথার আগে যে কিভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করব সেই বিষয়ে কিন্তু আজকে আমরা অবশ্যই জানবো। আমাদের সঙ্গে কিন্তু আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী, যিনি কিন্তু বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট। তাকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি আমরা অবশ্যই জানবো আর কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, সুস্থ সবল সতেজ জীবনকে কিভাবে ফিরে পাবো। অবশ্যই এনভিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তাদের গ্রুপ অফ ডক্টরস দ্বারা এবং এক্সপার্ট ডক্টরদের নিয়ে তারা কিন্তু এত সুন্দরভাবে আমাদের প্রপার ট্রিটমেন্টটার মাধ্যমে আপনাদের কিন্তু একটি সুন্দর জীবনকে উপহার দিচ্ছেন। আজকেও যখন আমরা সঙ্গে এস ভাদুরীকে পেয়েছি অবশ্যই আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জেনে নেব। সরাসরি চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের এই যে একটা শীতের অর্থাৎ একটা সিজন থেকে আরেকটা সিজনে আসা মানে কিন্তু একটা চেঞ্জ, একটা সিজন চেঞ্জ যেটাকে বলে। এই চেঞ্জিংয়ে আমাদের শরীরে অনেক সময় কি হয়, একটা ব্যথা অনুভব করি। অনেকটাই আমাদের একটা শীতের প্রকোপ অলরেডি পড়ে গেছে, অনেকটাই ঠান্ডার প্রভাবে আমরা কিন্তু অনেকটাই কাবু হয়ে গেছি এবং আস্তে আস্তে কী হয়, যে কোনো বয়সের মানুষদের, সে ছোট হোক বড় হোক বা এজেড পার্সনদের বিশেষ করে এই ব্যথার উপশমটা কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়, বৃদ্ধি পায়। আমরা সে বিষয়ে জানবো যে আয়ুর্বেদ চিকিৎসা কিভাবে এটাকে প্রিভেন্ট করে বা এটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায় বা যদিও হয়ে থাকে সেটা থেকেও কিভাবে আমরা একটা সলিউশন পাবো। দেখুন, আজকালকার দিনে এই যে ব্যথার সমস্যা, যেটা আমরা মেনলি জয়েন্ট পেন বলি, যে হাড়ের জয়েন্টে যে ব্যথা, এটা কিন্তু খুব কমন হয়ে গেছে। দেখবেন যে যারা মাঝবয়সী তাদের 10 জনের মধ্যে 8 জনেরই কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরও বেশি। এবং কিছু ব্যক্তিরা যারা ধরুন ইয়াং অ্যাডাল্ট, যারা ধরুন মোটামুটি 24-25 বছর, 30 বছর, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই ব্যথার সমস্যাগুলো আজকাল বাড়ছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে, দেখুন, যত আমরা খাদ্য খাবার খাচ্ছি, যেগুলো খাদ্য খাবার খাচ্ছি সেগুলোর মধ্যে পুষ্টিগত মান খুব কম এবং আমাদের হাড়, মাংসপেশি এগুলোকে দুর্বল করে দেয় আজকালকার দিনের যে ধরনের খাদ্য খাবারগুলো বাজারে চলছে। আরেকটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা ঠিক নেই। কারণ কি, আমরা ধরুন সঠিকভাবে আমরা নিয়ম মেনে কিন্তু চলি না, জীবনযাত্রাটা খুব অনিয়মিত হয়ে গেছে, কোনো ব্যায়ামের ব্যাপারটা থাকছে না আজকালকার দিনে, মানে ঘুমানোর ঠিক টাইম থাকছে না, রোদের আলো লাগানোর ব্যাপারটা নেই এবং পলিউশন চারিদিকে। এই সব কিছু নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আজকাল কিন্তু শারীরিকভাবে দুর্বল হচ্ছে। মানুষ হয়তো বেশি দিন বেঁচে থাকছে, কিন্তু সেটা হচ্ছে মেডিসিনের উপরে ভর করে। তো আমরা আয়ুর্বেদে কি চাই, যে একজন মানুষ, দেখুন, মানুষের জন্ম হলে মৃত্যু হবেই, কিন্তু আমরা দুটো জিনিস চাই। একটা হচ্ছে মানুষ দীর্ঘায়ু লাভ করুক এবং যতদিন বেঁচে থাকবে সে যাতে সুস্থভাবে ওষুধের ওপরে ভরসা করে বা মেডিসিনের ওপরে ভরসা করে না সারা জীবন কাটাতে হয়। যদি রোগ হয়ে থাকে তার চিকিৎসা প্রপার এমন হবে আয়ুর্বেদের মাধ্যমে, যেটাই কিন্তু তার রোগটা আস্তে আস্তে নির্মূল হবে এবং নির্মূল হওয়ার পরে কি হবে, তার ওষুধটা বন্ধ হয়ে যাবে এবং সারা জীবন সে কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এইভাবে কিন্তু আমরা আয়ুর্বেদের ট্রিটমেন্টের দিকে আমরা এগাই। এবং ব্যথার ব্যাপারটা আজকাল বেশি হচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের, যেহেতু বললাম খাদ্য খাবারের ধরন ঠিক নেই, তার জন্য কি হয়, আমাদের শরীরে বিশেষ করে আমাদের হাড়ের মধ্যে বা মাংসপেশির মধ্যে
যে পুষ্টি দরকার সেই পুষ্টিটা সঠিকভাবে পায় না। এবং দিনের পর দিন আস্তে 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 মানুষের বয়স যত বাড়ে সেই হাড়গুলো, মাংসপেশিগুলো কমজোরি হতে থাকে এবং সেখানে ক্ষয় হওয়া শুরু হয়, যেটাকে আমরা বলি ইরোশন। ঠিক আছে, কোনো একটা যখন দেখবেন হাঁটুর জয়েন্ট বা ঘাড়ের জয়েন্ট বা কোমরের জয়েন্ট এইসব জায়গায় যখন এক্সরে করা হয় তার রিপোর্টে থাকে যে 2-3টে কথা লেখা থাকে সাধারণভাবে। জয়েন্ট স্পেস ডিমিনিশড, মানে জয়েন্ট স্পেসটা কমে গেছে, অস্টিও আর্থারাইটিক চেঞ্জ অথবা ডিজেনারেটিভ চেঞ্জ, এগুলো লেখা থাকে। তারপরে দেখা যায় যে জয়েন্ট স্পেস কমে, ওটা তো বললাম। তারপরে আরেকটা জিনিস থাকে যে অস্টিওপোরোসিস, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে, কারণ হাড়ের শক্তি কমে গেছে। হাড়ের ভেতরে যে ঘনত্ব, যতটা তার ডেনসিটি বলে, হাড়ের একটা টেস্টও হয়, বোন ডেনসিটি টেস্ট হয়, সেগুলোতে দেখা যাবে যে মানুষের সেই হাড়ের শক্তি কমে গেছে। মহিলাদের ক্ষেত্রে বললাম বেশি কেন, দেখা যায় যে যেই টাইমটা মেনোপজ আসে সেই টাইম থেকে কিন্তু, বা মেনোপজের আগে থেকে এই জিনিসটা কিন্তু বেশি করে মাত্রায় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। তো এইগুলো কারণে একটা কারণ গেল এই প্রবলেমটা। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের চলাফেরার ধরন, কাজকর্মের ধরন, ব্যায়াম না করা, সেগুলো কারণে হচ্ছে। যেমন ধরুন আমরা আজকাল ধরুন চেয়ারে বসে বেশি কাজ করছি, যারা সিডেন্টারি লাইফস্টাইল, দেখবেন বেশিরভাগ মানুষই আজকাল কিন্তু বসে কাজ করে, বেশি সংখ্যক মানুষ। এবং বসে কাজ করে কি, ঘন্টার পর ঘন্টা ঘাড় নামিয়ে কম্পিউটার দেখছে, অথবা এমনভাবে বসছে, নর্মালভাবে বসা না, দেখা যাচ্ছে কুঁজো হয়ে বসছে। অটোমেটিক কোমরের ওপরে, ঘাড়ের ওপরে কিন্তু বিশাল একটা চাপ পড়ছে। এবং এই যে চাপটা পড়ছে, এইটায় আস্তে আস্তে কি হয়, ঘাড়ের যে শেপটা যেরকম থাকা উচিত, কোমরের যে শেপটা হাড়ের, সেটা কিন্তু চেঞ্জ হয়। সেটা যখনই চেঞ্জ হয় দেখা যায় যে নার্ভের ওপরে চাপ আসছে এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হচ্ছে। আর আগের যে ব্যাপারটা বললাম, খাদ্য খাওয়ার ঠিক নেই বলে অল্প বয়সেও আজকাল দেখা যাচ্ছে হাড়ের ক্ষয় শুরু হচ্ছে। তার জন্য দেখা যাচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, এই ব্যাপারগুলো চলে আসছে। একদম, আমরা এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে কোনো পায়ের, মানে পা ফেটে যাচ্ছে, পায়ের গোড়া লিভার। আচ্ছা, দেখুন কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ অনেকদিন ধরে হচ্ছে, মানে হাঁটতে পারছি না, ফেটেছে। হাঁটতে পারছেন না, গোড়ালি ফাটছে। আপনি কি চটি বেশি পরেন না জুতো বেশি পরেন? মিলেমিশে করি দুটো। রেগুলার কি চটি পরার অভ্যাস, মানে স্যান্ডেল পরার অভ্যাস, নাকি জুতো পরার অভ্যাস? মাঝে মাঝে চটিও পরি, মাঝে মাঝে স্যান্ডেলও পরি। আর আপনার কাজের ধরনটা কেমন? কাজের ধরুন বসে কাজ করতে হয়। আর বসে কাজ করতে, ঠিক আছে। আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই যে শীতকালে কি হয়, স্কিনগুলো ড্রাই হওয়া শুরু করে। দুটো কারণ, একটা হচ্ছে আমরা জল খাওয়া কমিয়ে দিই, শরীরের মধ্যে জলের পরিমাণ কমে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাইরে থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে জল থাকে, একটা ময়েশ্চার থাকে, সেটাকে টেনে নেয়। ঠিক আছে, যেহেতু বাইরের টেম্পারেচারটা ঠান্ডা থাকে। সেম জিনিস হয় যখন আমরা এসিতে থাকি, একই প্রিন্সিপাল। তো যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যায়, তখন যখন আমাদের পায়ের ওপরে বেশি চাপ পড়ে, বা ধরুন কি বলবো, বেশি হাঁটাহাঁটি করছে কেউ, বা ধরুন শরীরটা ভারী এবং সেটাকে প্রোটেক্ট করছে না, মানে জুতো পরলে কি হয়, কম পা ফাটবে দেখবেন, কারণ ওখানে ডাইরেক্ট হাওয়াটা লাগে না। এবং জুতো না পরে থাকলে বেশি হয়। এই দুটো কারণে দেখবেন আপনার পাটা কিন্তু ফাটবে। এখন তাহলে এটা কি করতে হবে শুনে নিন। প্রথম কথা হচ্ছে, একটা কাজ করুন, বাড়িতে যখন আপনি যাবেন গরম জল করুন। গরম জলের মধ্যে ফার্স্টে কি করুন, সেখানে একটু শ্যাম্পু মিশিয়ে নিন, যে কোনো একটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে পাটা ওই গরম জলে চুবিয়ে রাখুন। চুবিয়ে রাখার পর তারপরে ওটাকে হালকা ব্রাশ দিয়ে ওগুলোকে ঘষুন, পায়ের গোড়ালিগুলো ঘষুন, আশেপাশের জায়গাগুলো ঘষুন, অথবা পিউমিক স্টোন কিনতে পাওয়া যায়, একটা ঘষার জন্য একটা পিউমিক স্টোন কিনতে পাওয়া যায়, ওই স্টোনটা দিয়ে ঘষতে হয়। ঠিক আছে, ঘষে 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 পাটা তাহলে আপনার পরিষ্কার হয়ে গেল। আর পায়ে যত নোংরা জমে থাকবে তত কিন্তু বেশি পা ফাটে। তার জন্য আমি জিজ্ঞাসা করলাম, চটি বেশি পরছেন না জুতো? জুতো পরলে কি হয়, মোজা পরতে হয়, মোজা পরলে পাটা ঢাকা থাকে। আপনি মোজা না পরলেও পাটায় অতটা ধুলো ঢুকবে না। কিন্তু যখনই আপনি থাকবে, আপনার পায়ের মধ্যে চটি থাকবে,
স্যান্ডেল পরবেন তখন কিন্তু অল্প একটু ফাটতে গেলেও সেখানে যে রাস্তা বালির ধুলোবালিটা কণাগুলো ঢুকে ওই জায়গাটাকে আরও নষ্ট করে এবং আস্তে আস্তে ফাটাটা বেড়ে যায়। ঠিক আছে, তো আপনি আগে ওইভাবে পরিষ্কার করে নিন। এরপর কি করুন, ভালো নারকোল তেল আপনি গোড়ালির মধ্যে মেখে রাখবেন। ঠিক আছে, ভালো নারকেল তেলটা গোড়ালিতে রেগুলার মাখুন, একবার না, 2বার 3বার। ধরুন মোজা পরছেন, মোজা পরার আগে একবার মেখে নিলেন, হয়তো মোজাটা নোংরা হবে, হয়তো একটু পাটা স্লিপারি হবে, কিন্তু আপনি তো জুতো পরছেন, জুতোর ভেতরে পা থাকলে হাঁটতে অসুবিধা হবে না। যদি ওটাতে অসুবিধা হয়, রাত্রে শোয়ার সময় ওটা পরে তারপরে মোজা পরে নেবেন ঘুমোতে যাওয়ার আগে। ঘরে থাকলে পায়ের মধ্যে ওরকম মেখে মোজা পরে তারপরে চটিতে হাঁটবেন, কেন না হলে পা স্লিপ কাটবে। এই স্লিপ যাতে না কেটে যায় এটা মাথায় রাখবেন। এভাবে করে 2বার, যদি সম্ভব হয় 3বার, এইভাবে করে করতে থাকুন। আর রাত যখনই বাইরে থেকে আসবেন গরম জলে পাটা আগে ধুয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে করুন, আস্তে আস্তে দেখবেন পা ফাটাটা বাড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে কি করতে হবে, আপনার জন্য জলের পরিমাণটা বাড়াতে হবে। যে জলটা খাচ্ছেন ওই পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এই দুটোভাবে মেনটেন করুন। যদি দেখছেন তাতেও সারছে না, তাহলে আপনার ভেতরে যে প্রবলেমগুলো হতে পারে সেগুলোর জন্য এসে আমাদের এখানে দেখাতে হবে। দেখালে দেখবেন ওটা ট্রিটমেন্ট করলে, মেডিসিন খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম, আমরা অবশ্যই সেই বিষয়ে আমরা আজকে যে টপিকটি রেখেছি, খুব ব্যথা বা এই যন্ত্রণাদায়ক জীবন থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, পেনফুল লাইফ থেকে কিভাবে পিসফুল লাইফ, একদম পেনলেস লাইফ কিভাবে আমরা ফিরে পাবো, সেটাই কিন্তু ডক্টর ভাদুরী কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু ব্যক্ত করছেন। আমি তার আগে একটু বলে দিচ্ছি যে আপনারা যে হেল্পলাইন নাম্বার দুটি দেখতে পাচ্ছেন, আপনারা সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা প্রপার জিনিসটা জানছেন যে কোথায় কখন ডাক্তারবাবুরা বসছেন এবং কোথায় আপনাদের কাছে হয়তো চেম্বারটা পাচ্ছেন, সেই বিষয়ে আমি একটু জানিয়ে দেবো। তার আগে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার হেল্পিং নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু আপনাদের রাখতে হবে অবশ্যই, কিন্তু যে কোনো সময় প্রয়োজন হবে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই ডিটেলসটা জেনে যাচ্ছেন যে ডাক্তারবাবুদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। তবু আমি একবার বলে দিচ্ছি ডাক্তারবাবু, আমি একবার চেম্বারগুলো অবশ্যই বলে দিচ্ছি। আপনারা বন্ধুরা আপনারা পাচ্ছেন কিন্তু বহরমপুরে কিন্তু ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়াও কিন্তু আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং বর্ধমানও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে আছেন ডক্টর এস ভাদুরী, যিনি আজকে আমাদের গেস্ট, ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং জামশেদপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং আসানসোলও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে হেড অফিস আপনারা জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি, যেটা হলো হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে বন্ধুরা পাচ্ছেন, যেখানে কিন্তু সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, এক্সপার্ট ডক্টররা রয়েছেন। এছাড়া কিন্তু কলকাতার মধ্যে যেটা পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া হাওড়া শিবপুরে পাচ্ছেন, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আমরা কিন্তু গুড নিউজ দিয়েছি, যেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ওপেনিং হবে। যেই জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে হবে, ঝাড়গ্রামে হবে, ধানবাদে হবে। এছাড়াও কিন্তু হাওড়ার শ্যামপুরে ওপেনিং হবে, এবং ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হবে। এগুলো কিন্তু আপনাদের আমরা ডেটগুলোকে মেনশন করে দেবো। আর হেল্পলাইন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি হলো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বা বুক
বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলস জানতে পাচ্ছেন। যদি কোনো চিকিৎসালয়ে আপনারা হয়তো যদিভাবে আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, সেটার রিপোর্টগুলো কিন্তু প্লিজ আপনারা আনবেন। সেটাও জানার জন্য কিন্তু অবশ্যই বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আমরা আবার একটু আমরা আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেটা হয়, আপনি যেটা বললেন যে এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, আমরা সেই বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন। আচ্ছা, পাঁশকুড়া থেকে বলছেন, কি সমস্যা? পাট সার্কাস থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা? হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাই বলছেন তো? হ্যাঁ। কতদিন ধরে হয়েছে এটা? এটাই মাসখানে। আচ্ছা, আপনার বয়সটা কেমন? বয়স আমার 43। আপনার চেহারা কি ভারী না হালকা? মাঝারি। মাঝারি। আর আপনি কাজ কি ধরনের করেন? হালকা কাজ। না, বলছি হাঁটা চলার মধ্যে কাজ না বসে কাজ হয় বেশি? না, হাঁটা চলার মধ্যে আছে, খুব ভারী কাজ না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আজকাল কিন্তু অনেক বয়স হতে হয় না, যে মাঝ বয়সের থেকে একটু কম দেখছেন, ওনার 40+ আর কি, 43-তে রয়েছেন। এই বয়সেই কিন্তু ওনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, এখানে আমাদের দেখতে হয় যে তার কাজের ধরনটা কি। কেন দেখতে হয়? যারা অতিরিক্ত হাঁটাচলা করে তাদের যদি ক্ষয় হয়ে থাকে, যেটা ডিজেনারেশন বলি আমরা, বা হাঁটুর যে হাড় তার মধ্যে যদি ক্ষয় আসে, তো যদি বেশি হাঁটে তাহলে কিন্তু ক্ষয়টা তাড়াতাড়ি আরও বাড়বে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কারো দেখা যাচ্ছে যে বসে কাজ, তাহলে দেখা যাবে অতিরিক্ত মাত্রায় যদি সে বসে বসে কাজ করে তাহলে কোমরের ব্যথাটা তাড়াতাড়ি বাড়বে। এটা আমরা দেখতে পাই। এবার কেন হচ্ছে? কারণ হচ্ছে যে এই যে খাদ্য খাবারের আমাদের ঠিক নেই, যে চলাফেরার ধরন ঠিক নেই, এবং ব্যায়ামের মধ্যে আমরা থাকি না। আমরা যদি রেগুলার প্রথম থেকে, যদি এই রোগ হওয়ার আগে থেকে যদি আমরা নিজেদেরকে হালকা ব্যায়ামের মধ্যে, মানে বিশাল জিমে যেতে হবে না, কোনো সেন্টারে যেতে হবে না, নিজের বাড়িতে বসে যদি আমরা 4-5টা কিছু ব্যায়াম করি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, একটু কয়েকটা যৌগিক আসন করলাম, বাস, তাহলেই যথেষ্ট। তার সাথে সাথে একটু রোদের তাপ, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠবো তখন যাতে সূর্যের আলোটা আমার শরীরে পড়ে, এইটা যদি মেনটেন করা যায় তাহলে দেখবেন এই প্রবলেমগুলো কিন্তু চট করে আসবে না। এবং তার পাশাপাশি বলবো যে খাদ্য খাবারের ধরনটা একটু বদলাতে হয়। যেসব খাদ্য খাবারে গ্যাস তৈরি হয়, শরীরের মধ্যে গ্যাস তৈরি হয়, সেই খাবারগুলো বর্জন করতে হয়। বিশেষ করে কি দেখা যাচ্ছে যে এই সময়, শীতের সময় কিন্তু ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, তারপরে বেগুন, এগুলো কিন্তু খুব পাওয়া যায় এবং খেতেও খুব ভাল লাগে এক একজনের, ঠিক আছে? এগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে ব্যথাকে কমাতে গেলে। তার পাশাপাশি তেঁতুলের কোনো টক চলবে না, সেটা যেরকমই হোক, রান্নায় দেওয়া হোক বা কোনো খাবারে তেঁতুলের টক দেওয়া হচ্ছে, সেটা কিনে এনে খাওয়া, কোনোটাই কিন্তু চলবে না। এভাবে মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার, পেট রাখতে হবে পরিষ্কার। পেট যদি পরিষ্কার না থাকে তাহলে শুধু ওই খাবারগুলো না খেয়েই যে গ্যাস কমবে তা নয়। পেট যদি পরিষ্কার না থাকে তাহলে পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয় সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আমরা জানি। সেগুলো কিন্তু জয়েন্টে গিয়েও বসে থাকে, ঠিক আছে? এবং পেট পরিষ্কার না হলে আমরা বলি আয়ুর্বেদে আম তৈরি, যেটা হয়েছে পেটের মধ্যে আম তৈরি হয়, সেই আমটা হচ্ছে কি পয়জন একটা, সেটা হচ্ছে টক্সিন। এইটাকে শরীর থেকে কিন্তু বের যদি না করে দিতে পারি আমাদের মলের মাধ্যমে, আমাদের রেগুলারই যদি আমার দেখা যায় যে কনস্টিপেশন হয়ে যাচ্ছে, মলত্যাগ করা যাচ্ছে না ঠিক মতো, তাহলে কিন্তু এইটা বিভিন্ন রকম জায়গায় গিয়ে ক্ষতি করবে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর যাদের অলরেডি খুব বাড়াবাড়ি হয়ে গেছে, দেখছেন যে না কোনোভাবে ঠিক করতে পারছে না, তারা আর দেরি করবেন না, এবার চলে আসুন আমাদের এনবিপিতে, এসে ট্রিটমেন্ট করান। আর একটা কথা বলবো, মানুষ যখন দেখে যে আর কোনো প্যাথিতে কোনো কাজ হচ্ছে না তখন আসে আয়ুর্বেদায়, এইটা করবেন না। যদি তাড়াতাড়ি রেজাল্ট চান, তাড়াতাড়ি সুস্থ হতে চান, তাহলে আয়ুর্বেদে এলে প্রথমেই চলে আসুন। এই প্যাথিটাকে নিজে থেকে এটাকে মানে অ্যাকসেপ্ট করুন। মানে এইটা ভাববেন না যে আমি গিয়ে দোকান থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে চট জলদি সেরে গেলাম, আসলে আপনি সারছেনই না।
তাতে কি হচ্ছে, ব্যথাটা আপনি অনুভব করতে পারছেন না, কারণ আপনার ব্রেন অনুভব করতে দেবে না ওই ট্যাবলেটটা খেলে। এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয়ত, যখন আপনি ভাবছেন যে আমার ব্যথা নেই, আমি যেভাবে সেভাবে চলবো, চলাফেরা করব, খাওয়া দাওয়া করবো, অটোমেটিক ওই যে ক্ষতিটা অল্প হয়েছিল সেটা আরও সাংঘাতিকভাবে বাড়তে থাকবে ভেতরে ভেতরে। এইটাই সবচেয়ে আমি বলবো, যখনই অল্প থাকছে চলে আসুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যত দেরি করে আসবেন তত কিন্তু সময় বেশি লাগবে আপনার ওটা ঠিক করতে, এবং কষ্টটা বেশি পাবেন। এই কষ্টটা যাতে না পেতে হয় তার জন্যই বলবো, খুব তাড়াতাড়ি যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে পারলেন বা শুনে জানতে পারলেন, অবশ্যই চলে আসবেন এনবিপিতে একটা হেল্পলাইন নাম্বারে কল করবেন। সেটাই হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা যে বহু প্রাচীন এই চিকিৎসা, যার মাধ্যমে একদম ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু সুস্থ হচ্ছেন, এবং সেটা কিন্তু একদম প্রকৃতির ভেষজ গুণ দ্বারা সমৃদ্ধ সেই উপাদান বা সেই উপকরণ দিয়েই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন, যার কোনো সাইড এফেক্ট নেই, আপনারা সেটা জানেন, যার কোনো রাসায়নিক বা কেমিক্যালস নেই, যার কোনো কি বলবো, আপনার যে বাইরে থেকে কিনে যেগুলো আপনারা ভীষণভাবে ব্যবহার করে নিজের শরীরটাকে আপনারা ড্যামেজ করছেন, বা একটা রোগ থেকে আরেকটা রোগ, একটা রোগকে হয়তো আপনি চাপা দিচ্ছেন, কিন্তু আরেকটা রোগের যে সৃষ্টি হচ্ছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তার জন্য কিন্তু আপনাদের এই যে ভুল পথে চালিত হওয়া, সেই জায়গা থেকে বের করে আনার জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা আপনাদের বললাম, যেটা একেবারে প্রকৃতির, মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, যেটা কিন্তু আপনাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই সব গ্রুপ অফ ডক্টরস এবং তাদের এক্সপার্ট ডক্টররাই কিন্তু এইভাবেই তাদের কাজ করছেন, এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের বুকেও কিন্তু তারা বিভিন্ন বাড়ি, মানে ঘরে ঘরে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন, আর মানুষ ভীষণভাবে সুস্থ সবল সতেজ জীবন তারা কিন্তু ফিরে পাচ্ছেন এবং পেয়েছেন, সেটা আপনারা জানেন। এবং যারা এখনও পর্যন্ত এই ট্রিটমেন্টে আসেননি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা যে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, একদম সুস্থ জীবন, একেবারে যেটাকে বলে গোড়া থেকে আপনার কিন্তু আগা পর্যন্ত নির্মূল হয়ে যাচ্ছে। প্রথম থেকে সেই ডায়াগনোসিসটাই কিন্তু আসল, যে সেইভাবে তারা কিন্তু ডায়াগনোসিস করছেন এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, যেটা হলো আপনি আজকাল কর্পোরেট হাউসগুলোতে ভীষণভাবে কিন্তু, যেটা আপনি বললেন যে ল্যাপটপ বা আমরা কম্পিউটারটাকে ভীষণভাবে ব্যবহার করি, এবং মানে এই ব্যবহার ছাড়া কিন্তু অন্য কোনো অপশান কিন্তু পাওয়া যায় না, যত কর্পোরেট হাউস হোক বা মানে বিভিন্ন যে হাউসগুলোতে যেগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বক্ষণ কিন্তু এই মাথা গুজে থাকতে হয়। সেটা আমরা অনেক সময় সেটাকে একটু কেয়ার নিই না, বা খুব ঠিক মতন আমরা আমাদের কাজটাই আগে সেটাকে আমরা ধরি। ওয়ার্ক ফ্রম হোম এটাও আরেকটা বিশেষত্ব, আমাদের বাড়িতে বসেও যেটা ওয়ার্ক ফ্রম হোম করতে হয় বা ঘরে বসেও, সেটাও সবই তাই, অফিস হোক বাড়ি হোক, আমরা কিন্তু সেই মাথা গুজে থাকি, এবং সেটা কতটা এফেক্ট করছে, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এইটা তো খুব ক্ষতিকারক হচ্ছে, যে এই মানে অনেকক্ষণ একটানা ধরুন যে কম্পিউটারের মধ্যে বসে থাকা, ঠিক আছে, সেটা কোমর এবং ঘাড় দুটোকেই কিন্তু ক্ষতি করছে। কারণ হচ্ছে আমাদের যে হাড়ের হাড়ের শেপগুলো যেমন থাকা উচিত এবং কোমরের হাড়ের যে শেপগুলো যেমন থাকা উচিত, সেগুলো কিন্তু এভাবে থাকছে না, ঠিক রিভার্স হয়ে যাচ্ছে, উল্টো দিকে ঘুরে থাকছে। যখনই এটা উল্টো দিকে ঘুরে থাকছে, তাহলে আস্তে 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 আমার মাংসপেশির হাড়ের ওপরে কিন্তু অনেক বেশি চাপ পড়ছে, এবং চাপ পড়ার সাথে সাথে কি হচ্ছে, সেইখানের যে শেপটা চেঞ্জ হচ্ছে, তখন নার্ভের ওপরে অনেক বেশি চাপ, রক্তনালীর ওপরে চাপ, এবং আলটিমেটলি ব্যথার সৃষ্টি করছে। কিছুদিন না, বেশ কিছুদিন পর এটা হতে হতে যখন হাড়ে ক্ষয় হওয়া শুরু হয়, তখন দেখা যায় এখানে তো ঘাড়ে কোমরে এই যা আমাদের যে ভার্টিব্রা বলে, তো এখানে অনেক ছোট ছোট হাড় আছে। এই হাড়গুলো যখন ক্ষয় হতে থাকে, তখন দেখা যায় একটা হাড় আরেকটা হাড়ের সাথে জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে, ফিউজড হয়ে যায়। ওই রকম যখন স্টেজে আসে, তখন দেখা যায় মানুষ ঠিক মতো কিন্তু ঘাড় ঘোরাতে পারে না। ঘাড় ঘোরাতে গেলে ব্যথা আরও বেড়ে যায়। তারপরে অনেক সময় দেখা যায় এত বেশি বাড়াবাড়ি হচ্ছে স্পন্ডিলাইসিসের, যে মানুষ বমিও করে দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এমন মাথা ঘোরাচ্ছে বিছানায় ফেলে দিচ্ছে, আর সারা পৃথিবী যেন ঘুরছে এমন মনে হয়। কোমরের ক্ষেত্রেও তাই, কোমরেও যখন এরকম ঘটনাগুলো ঘটে, ওই ব্যথা তো বাড়তেই থাকে, তার সাথে সাথে কি হয়, রেফার্ড পেইন হয়, মানে ব্যথাগুলো কোমর থেকে গিয়ে পায়ের পেছনের দিক থেকে হাঁটুর দিকে নামতে থাকে,
এইভাবে, তখন কিন্তু মারাত্মক কষ্ট হয়, হাঁটা চলায় অসুবিধা হয়। এগুলোকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। দেখুন, প্রথম কথা, আয়ুর্বেদ পদ্ধতি এমন একটা পদ্ধতি যে সুস্থ মানুষকে সুস্থ রাখতে পারে এবং অসুস্থ মানুষকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে আয়ুর্বেদের প্রিন্সিপাল। এবার যারা ধরুন এই কর্পোরেটে কাজ করছেন, যারা বেশিক্ষণ ধরে কম্পিউটার ইউজ করছেন, অনেকে বেশি মোবাইল ইউজ করে, তাদের যখন এই প্রবলেমগুলো আসছে, তাদের কি করতে হবে? তারা যদি আমাদের এখানে আসে, তাদের হয়তো অন্য কোনো রোগ হয়নি এখনো, বা ওরকম ক্ষয়ক্ষতি শুরুও হয়নি, তবু কিন্তু আসতে বলছি। কেন? এখানে কিছু ডিটক্সিফিকেশন থেরাপি আছে। পঞ্চকর্মা আয়ুর্বেদায় যে পঞ্চকর্মা থেরাপি, তার কিছু পদ্ধতি আছে যেগুলো নিলে কি হবে, আপনার যে ওই শেপটা নিতে নিতে, থেরাপি নিতে নিতে শেপটাকে কারেকশন করানো যাবে, প্রথম। দ্বিতীয়ত কি হবে, আপনার পুরো বডির একটা কিন্তু ডিটক্সিফিকেশন হবে। আয়ুর্বেদ বলে যেখানে টক্সিন জমে থাকে, আয়ুর্বেদ মতে সেখানেই রোগের সৃষ্টি হয়। তাহলে যদি আপনার টক্সিনটাকে আমরা কমিয়ে দিতে পারি এবং শরীরটাকে কিন্তু ডিটক্সিফাই করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আপনার নতুন করে প্রবলেম চট করে আসতে পারবে না, এবং যেই প্রবলেমগুলো অল্প একটু একটু আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এটা বললাম যাদের অনেক বেশি অসুখ, মানে রোগ হয়নি। কিন্তু যাদের ধরুন ক্রনিক রোগ অলরেডি হয়ে গেছে, অনেক দিন ধরে ভুগছেন, অনেক চেষ্টা করেছেন, কিছু হয়নি, অথবা ভাবছেন কি ট্রিটমেন্ট করাবো না করাবো, তাদের জন্যও বলছি, তাদের জন্যও কিন্তু মেডিকেশন আছে, মেডিসিন আছে, আয়ুর্বেদ মেডিসিন। এবং যার যার দরকার পড়বে, যদি ডাক্তারবাবুরা আমাদের বোঝেন যে তাকে পঞ্চকর্মা থেরাপি দিতে হবে, তাহলে তাকে দুটোই করে কিন্তু সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একদম। আমরা এই বিষয়ে জানবো, তার কারণ আমাদের যে এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে আমাদের পরিবেশ, অনেক সময় আমাদের কিন্তু সেই কার্যগুলো করতে হয়। যেমন আমরা অনেক সময় একটু ভারী জিনিস কিছু বহন করলে একটা ব্যথার উপশম হয়, বেশি ওয়েট ক্যারি করলে দেখা যায় যে হয়তো ফিল করছি পায়ের গোড়ালিতে হয়তো হালকা ব্যথা, ঘুম থেকে উঠেই কিন্তু এগুলো ভীষণভাবে আমরা ফিল করি, বা পায়ের বুড়ো আঙুলেতে ব্যথা। এইগুলোর ক্ষেত্রে কি কি তার প্রিকশন নেবে, বা কি কি বললে লাইফস্টাইল বা খাদ্য কতটা এর জন্য দায়ী হতে পারে, এটা তো আপনার কাছে জানবো। হ্যাঁ, প্রথম কথা আমরা জানবো, তার আগে আমরা মনে হয় একটু জেনে নিই যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব মানুষরা এসে ভীষণভাবে উপকৃত হয়েছেন, সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পেয়েছেন, তারই আমরা এক ঝলক, তারই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো, কতটা তারা আনন্দিত উচ্ছ্বসিত আমরা দেখি। তারপরে অবশ্যই আবার আমরা ফিরে আসবো বিরতির পরে, সঙ্গে থাকুন। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরাবাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আমার সিরিয়াসের থেকে কিছু কাজ, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, ১৬ আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেনটিকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য,
ম্যাডাম নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল, ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রীতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই, ঠিক কিন্তু আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি। উনি যেটা পেরেছেন, উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আছি, উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচণ্ড খিদে হবে, একদম সত্যি কথা। স্যার, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি। হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মণ্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপির ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে ডক্টরদের মানে চিকিৎসা নিয়ে, ট্রিটমেন্ট নিয়ে কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পেয়েছেন, কতটা তারা আত্মতৃপ্তি, কতটা সন্তুষ্ট, যে আপনারা সেটা দেখলেন। যে এরকম আমরা ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি। এরকম অসংখ্য মানুষের কিন্তু নানান সমস্যা নিয়ে তারা আসেন ট্রিটমেন্ট করতে, ভীষণভাবে তারা উপকৃত হন। আমরা তো অত কিছু আমরা দেখাতে পারি না, কিন্তু তাও আমরা আপনাদের কাছে কিছু তুলে ধরি ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে। কতটা তাদের হাসি ফুটেছে মুখে, আনন্দ উচ্ছ্বাস কতটা আপনারা সেটা দেখতে পারলেন। অবশ্যই এইভাবেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টররা কিন্তু তাদের কাজ এরমভাবে ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে সেই একটা সুন্দর জীবনকে উপহার দিচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? সীমা জানা বলছি, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার বয়স হচ্ছে 41। আচ্ছা, এই সমস্যা মানে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস দুপুরে খাবারটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে। বয়স কত, এজ কত? 31। 41। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, আপনার যে গ্যাস হচ্ছে কতদিন ধরে হচ্ছে? আজকে 3-4 মাস ধরে এরকম হচ্ছে। আগে আমাদের প্রোগ্রাম শুনেছেন? শুনেছি, এই জন্য তো ফোন করলাম। হ্যাঁ, শুনে আমাদেরকে আগে ফোন করেছিলেন কিছু? না, এই তো প্রথম করলাম। আচ্ছা, আমি আপনাকে সব বুঝিয়ে বলে দিচ্ছি, এইভাবে চলবেন। তারপরেও দেখছেন 4 মাস তো হয়েছে, যদি দেখছেন যে 5-7 দিনের মধ্যে ওটা কমছে না, তাহলে এসে আপনি দেখাবেন আমাদেরকে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনার পায়খানা কেমন হয়? পায়খানা পরিষ্কার হয়। রেগুলার হচ্ছে? পরিমাণ ঠিক আছে? খাওয়ার একটু খেলে পরিমাণ ঠিক আছে, খাওয়ার কমে গেলে পায়খানা পরিষ্কার একদিন ছাড়া হচ্ছে। একদিন ছাড়া হচ্ছে পায়খানা, তাই তো? হ্যাঁ, দেখুন, প্রথম কথা শুনে নিন। যদি পায়খানা পরিষ্কার না হয়, গ্যাস কোনোদিন কমবে না, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? এবার পায়খানা পরিষ্কার রাখার জন্য ঘরোয়া কি করবেন? ঘরোয়া করবেন হচ্ছে জলের পরিমাণ বাড়াবেন, ঘুম থেকে উঠে হালকা গরম জল খাবেন, রাতে শোয়ার সময় গরম জল খাবেন, সারাদিন ধরে যতটা বেশি পারবেন জল খাবেন, এটা হচ্ছে নিয়ম। যদি পারেন হালকা গরম জলই খাবেন সারাদিন, তাতে কোনো ক্ষতি নেই, বেশি গরম না, যাতে নর্মাল থেকে একটু বেশি, ঠিক আছে? এটা গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে রিচ খাওয়া বন্ধ করে দিন। ওই মশলা দিয়ে, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কষিয়ে যে রান্নাগুলো হয়, বেশি বেশি তেল দিয়ে, ওই সব রান্না এখন বন্ধ করুন। মাছ মাংস ডিমটা আপাতত বন্ধ রাখুন। হালকা খাবার খান যেগুলো সহজে হজম হবে। আপনার অন্য কোনো অসুখ বিসুখ নেই তো? না। ঠিক আছে, তাহলে হালকা খাবার খান, পেঁপে খান, লাউ খান, ঠিক আছে? এগুলো খাবেন। মূলো খেতে পারেন, এতে অসুবিধে নেই।
মূলো জেনারেলি গ্যাস তৈরি করে, কিন্তু এটা ওপর দিকে ঠেলে না গ্যাসটা, ওটা নিম্নগামী হয়, বেরিয়ে যায়। যদি দেখছেন মূলো খেয়ে অসুবিধা হচ্ছে তাহলে মূলো খাবেন না। তারপর কি কি খাবেন না, ফুলকপি বাঁধাকপি এগুলো খাবেন না, ঠিক আছে। শাকের মধ্যে পুঁই শাক এইসব খাবেন না, পুঁই শাক মিষ্টি কুমড়ো এগুলো অ্যাভয়েড করুন এখন, ঠিক আছে। হালকা খাবার খান, এবং যদি খেতে হয় মাছ খেলে ছোট মাছ খান এবং পাতলা ঝোল খান, জ্যান্ত মাছ খান, পাতলা ঝোল খান, এইভাবে করে মেনটেন করুন। এবং ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেন কি? এসে 10টা হয়ে যায়, খেতে মুড়ি খেয়ে খাই, 10টা হয়ে যায়। ঘুম থেকে ওঠেন কটায়? 9:30 10টা হয়ে যায়। ঘুম থেকে ওঠেন? না ঘুম থেকে উঠেছি সকালে 5:30 6টায়। হ্যাঁ, ওটাই বোঝাচ্ছি। অত দেরি করে খেলে হবে না। সারা রাত যখন পেটটা খালি থাকে তখন ঘুম থেকে উঠে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করে নেবেন। দুধ দেওয়া চা খাবেন না, চায়ে চিনি দেবেন না, হ্যাঁ চায়ে চিনিও দেবেন না, দিলে অল্প একটু গুড় দিতে পারেন, গুড়, ঠিক আছে, গুড় দিয়ে খাবেন, কিন্তু চিনি খাবেন না, চিনি খুব বাজে। আচ্ছা, ময়দার জিনিস খাবেন না। আটা খেলে আটা, কেনা আটা মানে যে ভাঙানো আটা খেলে ভালো, আর যদি না হয় কেনা আটা খেলেও ময়দাটা কোনো মতেই খাবেন না, ময়দার জিনিস পুরো অ্যাভয়েড করুন, ঠিক আছে। এবং যখন দুপুরের খাবার খাবেন, মানুষে তো দুপুরে একটু বেশি খায়, মানে অনেক রকম আইটেম দিয়ে খায় বলে একটু ভাতটা বেশি খাওয়া হয়ে যায়, একদম মানে পুরো পেট ভরে গেছে এমনভাবে খাবেন না, একটু খালি রেখে খাবেন, আর রাত্রে আরও কম খাবেন। সকালে ব্রেকফাস্টটা যদি 6টা 7টায় ওঠেন, আধ ঘন্টা 40 মিনিটের মতো খেয়ে নেবেন। যদি আর কিছু না পান, একটু ছাতুর শরবত করে খেয়ে নেবেন। কতটা ছাতু খাবেন? মোটামুটি 50 গ্রাম, বেশি না। তার মধ্যে একটু লেবু চিপেও খেতে পারেন, একটু শরবত করে, কিন্তু তাতে চিনি দেবেন না, ঠিক আছে। দিলে একটু বিট নুন দিতে, কালা নমক যেটা বলে, বিট নুন দিয়ে খেতে পারেন, যদি আপনার ওটা দেখছেন কোনো সহ্য হচ্ছে। যদি দেখছেন ওটাতেও গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে ওটাও বন্ধ করে দেবেন, অন্য কিছু খাবেন, হালকা কিছু। এইভাবে মেনটেন করুন। রেগুলার একটু হাঁটাচলা করুন, রেগুলার একটু মানে মোটামুটি 15-20 মিনিট হাঁটাচলা করুন। এরকম করে দেখছেন যদি 1 সপ্তাহের মধ্যে কমছে না, তাহলে আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করান, না হলে এটা কিন্তু বাড়াবাড়ি হবে, অন্য রকম প্রবলেম কিন্তু শুরু হয়ে যাবে। কারণ আমাদের কাছে এলে আমরা দেখবো যে আপনার লিভার ঠিক আছে কিনা। লিভারের সমস্যা থাকলে কিন্তু অ্যাসিডিটি, গ্যাস এগুলো হয়, কনস্টিপেশনের সমস্যা থাকলে হয়। তো আপনি আর যদি দেখছেন 1 সপ্তাহের মধ্যে কমছে না, তাহলে কিন্তু এর ট্রিটমেন্ট করাতে হবে। কনস্টিপেশনটাকেও ঠিক করতে হবে, পায়খানা রেগুলার হতে হবে, পরিমাণ মতো হতে হবে। এই অল্প একটু হয়ে গেল ওটা হলো না, ভেতরে রয়ে যায় নোংরা, ওই নোংরা পুরো পরিষ্কার করার জন্য আমাদের ট্রিটমেন্ট করালে ওগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আছে, ধন্যবাদ। হারুডি অবশ্যই সুন্দরভাবে কিন্তু ডক্টর ভাবেরি কিন্তু অ্যাডভাইসগুলো দিচ্ছেন, আপনারা যদি সেগুলোকে মেনটেন করেন অবশ্যই ভালো থাকবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা আমরা কথা বলতে বলতে আমাদের বিরতি নিতে হলো, যে এই যে আমরা অনেক সময় ঘুম থেকে উঠেই আমাদের হয়তো পায়ের গোড়ালি বা বুড়ো আঙুল এগুলোকে একটা খুব ব্যথা অনুভব করি, এটা কিসের সিমটম, মানে এটা কি একটা আমাদের আগে থেকে একটা মানে কি জানাচ্ছে? হ্যাঁ, এটা আমাদেরকে জানাচ্ছে যে যেই ব্যথাগুলো, এগুলো হচ্ছে যে আমাদের কিন্তু আর্থারাইটিসের সমস্যা হবে, ঠিক আছে। ওগুলো কি হয়, আপনি একটা কথা ভাবুন, যখন দেখবেন রাতে ঘুম থেকে ওঠার পর কেন হয় এই ব্যাপারটা, কারণ ওটাকে বলা হচ্ছে মর্নিং স্টিফনেস, সকালবেলা স্টিফ হয়ে যায়। কি হয়, যেহেতু আপনি একটা জিনিস দেখবেন যে ধরুন আপনার একটা বাড়িতে কোলাপসেবল গেট আছে, ঠিক আছে, গেটটায় ধরুন কি থাকে, যেখানে জয়েন্টগুলোর মধ্যে তেল দেওয়া হয়, মাঝে মাঝে একটু তেল দিতে হয় বা একটু গ্রিস দিতে হয়, ঠিক আছে, যাতে ওটা স্মুথলি নড়ে। এইবার দেখবেন অনেক বছর ধরে হয়তো ওটা দেওয়া হচ্ছে না, আস্তে আস্তে কি হবে, ওইটা শক্ত হয়ে যাবে, ঠেলতে গেলে ঠেলা যাবে না ঠিক মতো, টানতে গেলে টানা যাবে না, একটু প্রবলেম হয়। শরীরের মধ্যেও কিন্তু তাই হয়। এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোতে যে একটা তেল তেল জিনিস থাকে, যাতে মুভমেন্ট ঠিক হয়, যে কোনো জয়েন্টের মধ্যে একটা তেল মতো পিচ্ছিল ভাব থাকে, যাতে ওই জয়েন্টগুলো ঠিক মতো মুভমেন্ট করতে পারে। এইবার জয়েন্টগুলোর যে তেলটা ওটা শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে যখন একইভাবে মানুষ একটা অর্গানকে রেখে দেয়, ধরুন মানে ধরুন পাটাকে আপনি ঘুমোচ্ছেন যখন একইভাবে থাকছে, এবার সকালে উঠে যখন নাড়াতে যাচ্ছেন তখন ওই স্টিফনেসটা যেহেতু থাকে তখন ওই ব্যথাগুলো হয়। এগুলোর জন্য কিন্তু অবশ্যই ব্যায়াম করতে হবে, যোগাসন করতে হবে, তার সাথে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, তাহলে আর এটা বাড়বে না।
আরও কিছু পদ্ধতি আছে আমাদের, সেগুলো করতে হবে। যদি সেগুলো বাড়তে না দিতে চান বা অল্পতেই তাকে শেষ করতে চান, তাহলে কিন্তু বলবো অবশ্যই ডিলে না করে আমাদের কাছে আসুন। আমাদের ডাক্তারবাবুরা আপনার কাছাকাছি কোন চেম্বারে বসছে সেখানে এসে দেখিয়ে দিন, দেখবেন আস্তে আস্তে প্রবলেমগুলো ঠিকও হয়ে যাবে, আর বাড়তেও পারবে না, আর নতুন করে প্রবলেমটা আসবে না ব্যথার। একদম। আমরা অনেক কিছুই আমরা এই বিষয়ে জানবো, ব্যথা থেকে আমরা কিভাবে উপশম পাবো। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে ডাক্তারবাবুদের আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে এক্সপার্ট ডক্টররা রয়েছেন তারা কোথায়, তাদের কখন পাচ্ছেন এবং কোথায়, আমি এক্স্যাক্ট নাম মেনশন করে কিন্তু আমি জায়গাগুলো বলে দিচ্ছি। খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু আপনার বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া কিন্তু আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, এছাড়া কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বোলপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। আমাদের যিনি আজকে গেস্ট রয়েছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন বোলপুরে, এবং দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়াও কিন্তু আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, গৌহাটিতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আসানসোলেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এগুলো হলো আপনাদের আমি শিডিউলটা জানিয়ে দিলাম যে আপনারা কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের যেখানে আপনারা কাছাকাছি মনে হবে, আপনাদের সেন্টার মনে হবে কাছাকাছি, সেখানে আপনারা পৌঁছে যান। এছাড়া আপনারা জানেন যে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে। এছাড়া কিন্তু আপনারা কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, এবং ল্যান্সডাউনে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং খিদিরপুরে পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের, এছাড়া হাওড়াতে শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং বেলুড়ে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন আমাদের ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এমইপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের গুড নিউজটা তো আমরা দিয়েছি, যেগুলো ওপেনিং হবে সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আরও প্রসারিত হবে যেই সেন্টারগুলো, আমি সেগুলো একটু জানিয়ে দিচ্ছি। গঙ্গাসাগরে আপনারা গঙ্গাসাগরে খুব শীঘ্রই কিন্তু হচ্ছে, ওপেনিং হচ্ছে, এছাড়া পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রামে ওপেনিং হচ্ছে, ধানবাদে ওপেনিং হচ্ছে, এছাড়াও কিন্তু হাওড়া শ্যামপুরে হচ্ছে, এবং ক্যানিংয়েও হয়ে যাচ্ছে ওপেনিং। এগুলো আমরা ডেটগুলো অবশ্যই আমরা নেক্সট প্রোগ্রামে কিন্তু আমরা মেনশন করে দেবো। এবং হেল্পলাইন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু আপনাদের হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। কি সমস্যা হয়েছে বলুন। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার মানে প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে, এবং মুখ টক হয়ে যাচ্ছে, আর পায়খানা পরিষ্কার হয় না। আচ্ছা, বয়স কত আপনার? এজ কত? এজ হচ্ছে 33 বছর। আচ্ছা শুনুন ডাক্তারবাবু। আচ্ছা গ্যাস হয়ে যায়, আপনার খাবার দাবার ধরনটা বলুন একটু কেমন? খাবারের মানে যেমন ঘরের রান্না খাবার খাই। আচ্ছা বাইরের খাবার দাবার কি খান? না বাইরে সেরকম খাওয়া হয় না। বাইরে খান চপ টপ ওইসব জিনিস খান কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলে ভাজাগুলো খাচ্ছে, খাওয়ার হ্যাবিট আছে তাই তো? আচ্ছা আর রাতে কখন খান? রাত্রে একটু দেরি হয়ে যায়, 10:30 11টা হয়ে যায়। রাতে ঘুম ঠিক মতো হয়? না না ঠিক মতো হয়। আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। সেটা হচ্ছে দেখুন, একটার সাথে আরেকটার খুব কিন্তু লিঙ্ক আছে, একটা সমস্যার সাথে আরেকটা সমস্যার লিঙ্ক আছে। এই যে দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা যারা তেলে ভাজা খুব বেশি খান,
হঠাৎ একদিন যে কোনো খাদ্য খাওয়া যায় যদি সেটা বিষাক্ত না হয়, ঠিক আছে। কিন্তু যদি দেখা যাচ্ছে কোনো খাবার আপনি রেগুলার খাচ্ছেন, বিশেষ করে কিনে খাচ্ছেন, সেটা কিন্তু খুব মারাত্মক। এই যে তেলে ভাজার যে কড়াইটা না, কোনো দিন দেখবেন সেই কড়াইয়ের তেলটা যখন ঠান্ডা থাকবে তার যে রং, সেই রংটা দেখলে আপনি বুঝতেই পারবেন ওটা কি আদৌ তেল না যে ওই যে ইঞ্জিন অয়েল যেগুলো পুড়ে যায় তারপরে যে কালার হয়, সেম কালার। দুটো যখন পাশাপাশি রাখবেন দেখতে একই লাগবে, ঠিক আছে। তার মানে কতটা খারাপ ওই তেলটা হয়ে যায়, এবং এই তেল ক্যান্সারাসও হয়, ঠিক আছে। রেগুলার যারা খাচ্ছে চপ তাদের কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। এবার মানুষ কি করে, জিভের সাথে খায়, একদিন খেলো হঠাৎ খেলো তাতে অতটা ক্ষতি হবে না। কিন্তু যদি কেউ রেগুলার ধরুন হ্যাবিট করে ফেলছে চপ দিয়ে মুড়ি খাওয়া বা শুধু চপ খাওয়া, দিনের পর দিন বছরের পর বছর হচ্ছে, তার কিন্তু ভেতর পুরো 12টা বেজে যাচ্ছে এবং শরীরের মধ্যে টক্সিন তৈরি হচ্ছে, বিষ তৈরি হচ্ছে, যেটা যদি আমাদের লিভার খারাপ থাকে তাহলে লিভার সেটাকে বাধা দিতে পারবে না, চলে যাবে ব্লাডে কিন্তু বিশাল বড় ক্ষতি করে দেবে, সারা শরীরের মধ্যে সেই বিষাক্ত জিনিসটা কিন্তু ছড়িয়ে যাবে। তাহলে আমার কি করা উচিত? তাহলে আমার এই যে লিভারটা, এটাকে ঠিক রাখতে হবে। লিভার ঠিক রাখতে গেলে, লিভারের ফাংশনটা ঠিক রাখতে গেলে লিভারকে কষ্ট দেওয়া চলবে না। আমি তাহলে এমন কিছু খাবো না যে লিভারের মধ্যে ক্ষতি হতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কিন্তু আমাদের খাবারের ধরন থেকেই হয়। চর্বি জাতীয় খাওয়া, এই বাজে তেলের রান্না, এই সবগুলো মিলিয়েই কিন্তু আমাদের পেটের মধ্যে লিভারে ফ্যাট জমে। তাহলে লিভারটা যদি ঠিক রাখতে হয় তাহলে এই খাওয়াগুলো আমাদের বাদ দিতে হবে। আপনার পটিও ক্লিয়ার হচ্ছে না, কারণ আপনার বডির ফাংশনগুলো ঠিক হচ্ছে না, কনস্টিপেশন হয়ে যাচ্ছে। তাহলে পায়খানাও পরিষ্কার রাখতে হবে যাতে আপনার ভেতরে গ্যাসটা তৈরি না হয়। এটাকে যদি পার্মানেন্টলি ঠিক করতে চান তাহলে একটা কথা বলবো, খাওয়া দাওয়া হালকা খাওয়া শুরু করুন, তাড়াতাড়ি এসে আমাদের এখানে দেখিয়ে নিন। ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইড করে দেবে, মেডিসিন দিয়ে দেবে, যাতে আপনার লিভার ভালো থাকবে, আপনার পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং দেখা যাবে অ্যাসিড আর গ্যাস কিন্তু অটোমেটিক আপনার চলে যাবে। এইভাবে আমাদের ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদায়। এরকম নয় আপনার গ্যাস হয়েছে, গ্যাসের একটা বড়ি খাইয়ে দিলাম, আপনার গ্যাস হলো না, যেই বড়ি বন্ধ করলাম আবার গ্যাস শুরু হয়ে গেল, ওটা কোনো চিকিৎসা হলো না, আপনার রোগটা সারলো না, ঠিক আছে, আপনার সিমটমটাকে বন্ধ করা হলো। যদি পার্মানেন্টলি এটাকে ঠিক করতে চান অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করুন, আমাদের এখানে আসুন, দেখান, দেখবেন অল্প দিনেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, বলছি আমি সত্যি থেকে সমিত ভঞ্জ রায়। আচ্ছা বলুন, কি সমস্যা? বলছি ডাক্তারবাবুর প্রোগ্রাম শুনছি, তো বিগত আমি যেটা করবো পার্টিকুলার 1-1.5 মাস ধরে আমার স্কিন কিছু ইনফেক্টেড হচ্ছে, মানে স্পেশালি যখন দাড়ি কাটছি আর পরবর্তীকালে গালে একটা র্যাশ হয়ে যাচ্ছে, এবং এটা বিগত 1.5-2 মাস ধরে শুরু হয়েছে। আমি স্যাভনল কিংবা লোকাল ডেটল এটসেট্রা দিয়েও খুব একটা কিছু উপকার পাচ্ছি না। অটোমেটিক্যালি 2-3 দিন প্রবলেমটা হচ্ছে, তারপরে আবার প্রবলেমটা রিলিভ হচ্ছে। এটার যদি কিছু সলিউশন ডাক্তারবাবু আয়ুর্বেদ মতে বলেন। দেখুন, প্রথম কথা আপনি শুনতে থাকুন, আমি বলছি এটা আপনার হচ্ছে একটা অ্যালার্জি হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম কথা, যে জিনিসটা দিয়ে আপনি দাড়িটা কাটছেন, ঠিক আছে, সেই ফোম হোক বা ধরুন সাবান হোক, সেটাকে বন্ধ করে দিন। প্রথম কথা এটাকে, আপনার যে রেজারটা ইউজ করছেন খুব ধারালো রেজার নিন, যাতে কোনো আপনার যে দাড়িটা যখন কাটবেন তার গোড়ায় যাতে চাপ না পড়ে। আর দাড়ি উল্টো কাটবেন না। কি হয়, আমাদের তো লোম, মাথার চুল হোক বা শরীরের যে কোনো লোমের একটা দিক আছে, মানে ধরুন গোড়া থেকে বেরিয়ে ও এইরকম হলো শেপটা, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার আপনি ওটাকে কি করলেন, এরকম না করে উল্টো দিকে করতে চেষ্টা করলেন। কি মানে উল্টো দিক দিয়ে দাড়িটা কাটলেন, মানে দাড়িটা আপনি এইভাবে করে না কেটে আপনি নিচ থেকে ওপর দিকে তুলছেন, বোঝানোর জন্য বলছি। তাহলে ওর গোড়ায় টান পড়ে, যখনই গোড়ায় টান পড়বে এবং আপনার স্কিনটা যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে কিন্তু সেখানে র্যাশ আসবে, লাল হয়ে যাবে, গুটি গুটি উঠবে গোটা গোটা, আবার দেখবেন একদিন পরে হয়তো ওটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। এইটাকে ঠিক করতে গেলে আগে আপনার ওই সাবানটায় যদি আপনার অ্যালার্জিক টেন্ডেন্সি হয় বা কিছু, সেটাকেও চেঞ্জ করুন, নর্মাল কাজ করুন। নর্মাল কাজ কি, আমাদের এখানে ফেস ওয়াশ কিনতে পাওয়া যায়, সেই ফেস ওয়াশগুলো সম্পূর্ণ হার্বাল এবং সেটা দিয়েই মুখটা ধুতে হয়। সেই ফেস ওয়াশ দিয়ে যখন মুখ ধুচ্ছেন তেমনই
দাড়ি কাটার সময় ওই ফেস ওয়াশটা দিয়েই আপনি দাড়িটা শেভ করুন প্রথম। দ্বিতীয়ত হচ্ছে দাড়িটাকে শেভ করবেন নর্মালি, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে কোনো দিন দাড়ি টানতে নেই, তাহলে লোমকূপের গোড়ায় মানে চাপ পড়ে, কারণ দাড়ি কাটতে কাটতে তো মোটা হয়ে যায়, যখনই চাপ পড়বে তখনই কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তার সাথে অ্যান্টিসেপটিক হিসাবে ফিটকিরি ইউজ করুন, এবং আমাদের একটা ময়েশ্চারাইজার আছে, সেটাকে আফটার ট্রিটমেন্ট মানে দাড়ি কাটা হয়ে গেলে ময়েশ্চারাইজারটা দিয়ে স্কিনটাকে হাইড্রেট করে রাখুন। কেন? কারণ যখন আপনি দাড়ি কাটছেন আপনি কিন্তু স্কিনের যে ওপরের লেয়ারগুলো, এপিডার্মাল লেয়ারের যে সেলসগুলো, সেগুলোকে টেনে নিয়ে যাচ্ছেন দাড়ির সাথে সাথে, তাহলে ওই জায়গাটা প্রোটেকশানের দরকার। প্রোটেকশান করবেন কিভাবে? প্রোটেকশানটা আপনার করতে হবে ময়েশ্চারাইজার লাগিয়ে। এইভাবে মেনটেন করুন, কিছুদিন পর দেখবেন ঠিক হয়ে যাবে। এবার প্রোডাক্টগুলো কিভাবে পাবেন? আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, বলবেন যে আমরা টিভিতে কথাটাগুলো শুনেছিলাম, ডাক্তারবাবু এই ময়েশ্চারাইজার আর ফেস ওয়াশ এটা সাজেস্ট করেছে, তাহলে ওটা নিয়ে নিন, ওইভাবে করুন, দেখবেন আপনি বেটার থাকবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি আমার প্রচুর পরিমাণে র্যাশ হয়। চুলে কি ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ চুলে, হ্যাঁ হ্যাঁ চুলে ড্যান্ড্রাফ আছে। কতদিন ধরে হচ্ছে ড্যান্ড্রাফ? ধরুন এই বছর দুয়েক। কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা বলতে আমি ওই ইয়ে করতাম, ওই নাম বলবেন না আছে ওইটা ইউজ করতাম। হ্যাঁ, আর হচ্ছে ড্যান্ড্রাফের জন্য আমি একটা ইয়ে করতাম, শ্যাম্পু দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন বলে দিচ্ছি। ড্যান্ড্রাফে শ্যাম্পু লাগালে পার্মানেন্টলি যায় না, যতদিন আপনি ড্যান্ড্রাফে শ্যাম্পু লাগাবেন ততদিন ঠিক থাকবে। আপনার এখানে একদম স্ক্যাল্পটাকে ঠিক করতে গেলে লোশন লাগাতে হবে প্রথম কথা, ঠিক আছে? এবং চিরুনি পরিষ্কার করবেন, আপনার চিরুনি কাউকে দেবেন না, কারোটা আপনিও ইউজ করবেন না, নিজের টাওয়েল ইউজ করবেন, বালিশের ঢাকনা আপনারটা আলাদা রাখবেন, ঠিক আছে? এগুলো মেনটেন করতে হয়। এবং যে আমি বললাম এই ড্যান্ড্রাফের যে এই লোশনটা আমাদের আছে, সেই অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা আপনার ইউজ করতে হবে, তাহলে ওই স্ক্যাল্পের মধ্যে ওটা যখন আপনি লাগাবেন তাহলে ওই স্ক্যাল্পটা ঠিক হতে থাকবে। কারণ স্ক্যাল্প যখন অতিরিক্ত ড্রাই হয়ে যায় তখনই কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায় যে বেড়ে গেছে, ঠিক আছে? এর জন্য শীতকালে বাড়ে। যদি আপনার ওটা ঠিক না করেন চুল কিন্তু পড়তে থাকবে, আর একটা টাইমে অতিরিক্ত চুল পড়ে যাবে, চুলের গোড়া নষ্ট হলে কিন্তু আর সেই জায়গা থেকে চুল গজাবে না। হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন কিভাবে পাবেন। তার পাশাপাশি সব শ্যাম্পু ইউজ করবেন না, আমাদের একটা শ্যাম্পু আছে যেটা কমপ্লিটলি হার্বাল বেসড, ওটা ইউজ করুন, করলে দেখবেন এই কম্বিনেশনটা ইউজ করুন, দেখবেন আপনি কিন্তু ভালো সুফল পাবেন। এবং যদি প্রচণ্ড মাত্রায় হয় যে মানে আপনি কীভাবে কিছু করেই কোনো সামাল দিতে পারছেন না, তাহলে তার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টটা করলে কয়েক সপ্তাহের পর থেকেই দেখতে পাবেন ড্যান্ড্রাফটা কিন্তু কমা শুরু করেছে, এবং কিছুদিন ট্রিটমেন্ট করলে ওটা পার্মানেন্টলি কিন্তু সলিউশন হয়ে যাবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন ক্রনিক থেকে বিভিন্ন কঠিন জটিল রোগের যেমন ট্রিটমেন্ট হয়, তার সঙ্গে কিন্তু এটা একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কিন্তু স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব রকম ট্রিটমেন্ট কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। দুটি ফোন নাম্বার আবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার আপনারা হেল্পিং নাম্বার হিসাবে পাচ্ছেন, যেখানে আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পাচ্ছেন যে ডাক্তারবাবুরা কোথায় কখন তাদেরকে পেয়ে যাচ্ছেন এবং কি ট্রিটমেন্ট করবেন, বা সব ডিটেলসটা আপনারা কিন্তু সেখানে আপনারা কথা বলতে পাচ্ছেন। সেটা কিন্তু সর্বক্ষণ সেটা অন আছে, খোলা আছে, ওপেন আছে, আপনারা কথা বলুন। এবং যে কোনো সমস্যা নিয়ে আপনারা প্লিজ আপনারা বসে থাকবেন না। এই যে ট্রিটমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, তার কারণ আমরা যে রোগটাকে নিজেরাই আমরা তৈরি করছি, আবার সেই রোগ থেকে আরেকটা রোগের হয়তো তৈরি হয়, সেটা সেই জায়গাটা যেন কোনোভাবে যেন বেড়ে না যায়, স্প্রেড না করে আপনার শরীরে। অর্গানগুলোকে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সেই সব ডক্টরদের পরামর্শ নিতে হবে, তাদের ট্রিটমেন্টে থাকতে হবে, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এখন এখানে পঞ্চকর্ম থেরাপি বলে একটি থেরাপি আছে, সেটা আমাদের একদম সময়ের অভাবে আমরা আজকে জানতে পারলাম না। আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আবার পরবর্তী আমরা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা পৌঁছে দেব সেই বার্তা। স্যারকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।